লুটের পাথরবাহী শতাধিক ট্রাক জব্দ, ফেলা হচ্ছে সাদা পাথর এলাকায়। বাড়ছে নদ নদীর পানি, আতঙ্কে নদী পাড়ের মানুষ। এবং পোষ্য কোটার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ধর্মঘট। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। সিলেটে লাগামহীন লুটপাটে বিলীন সাদা পাথর রক্ষায় চলছে যৌথ বাহিনীর অভিযান। জব্দ করা হয়েছে শতাধিক পাথর বোঝাই ট্রাক। সেই পাথর ফেলা হচ্ছে আগের জায়গায়। সকালে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে দেয়া হয় সাদা পাথর লুটের ট্রাকগুলো। টহল দল জানায় গতকাল রাত 12টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে পাথরবাহী ট্রাক ও পিকআপগুলো আটক করা হয়। এসবের মধ্যে ভারত থেকে এলসির মাধ্যমে আনা পাথর বোঝাই ট্রাকগুলো যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়। আর জব্দ করা ট্রাক থেকে মূল পর্যটন স্পটে পাথর ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। এর আগে গতকাল সিলেটের ধলাই নদী তীরের সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়। এরই মধ্যে প্রায় 35,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত এক সভায় 24 ঘন্টা সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালন সহ 5টি সিদ্ধান্ত নেয় সিলেট জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে সাদা পাথর পর্যটন স্পট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। জানতে চাই, যে পরিমাণে পাথর আসলে লুট হয়েছে সেই পুরোপুরি পাথর আটক করা হয়েছে কিনা বা এখন সেখানে কি অবস্থা? 52,000 ঘনফুট পাথর আসলে উদ্ধার করা হয়েছে, প্রশাসনের একটি সূত্র এমনটি জানিয়েছে। এবং এই মুহূর্তে সাদা পাথর এলাকায় পাথর লুট হওয়া পাথর উদ্ধার করে কিন্তু প্রতিস্থাপনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আসলে শুরু হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল গতকাল রাতে কিছু পাথর প্রতিস্থাপন করা হয়েছিল এবং আজকে সকাল থেকেই আমরা আসলে সাদা পাথর অবস্থান করছিলাম, কিন্তু পাথর মিনিট আগে এই পাথর প্রতিস্থাপনের কার্যক্রমটি শুরু হয়েছে। এখানে আমরা বিজিবির সদস্যের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং উপজেলা প্রশাসনের কিছু সদস্যের উপস্থিতিও আমরা আসলে দেখেছি। এবং যে পাথরগুলো আসলে হয়েছে সেই পরিমাণ পাথরগুলো আসলে আটক করা সম্ভব কিনা সেটি নিয়ে আসলে একটি প্রশ্ন রয়েছে। কারণ যেই পরিমাণ পাথর আসলে গত 1 বছর ধরে লুটপাট হয়েছে এবং বিশেষ করে গত 2 সপ্তাহে যে পরিমাণ পাথর লুট হয়েছে সেটি আসলে নজিরবিহীন বলা চলে। এর প্রেক্ষিতে কিন্তু দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। প্রথম দিকে কিন্তু প্রশাসন তেমন একটি তৎপরতা দেখায়নি, যদিও গতকাল রাত থেকে প্রশাসন তৎপরতা শুরু করেছে এবং প্রশাসন তৎপরতা শুরু করার পর থেকেই কিন্তু এই পাথরগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ পাথর কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলার আশপাশের 1-2 কিলোমিটার মধ্য থেকেই আসলে উদ্ধার করা হয়েছে। আমরা বিকেল 3টার দিকে কোম্পানিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে তার নেতৃত্বে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আসলে কাজ করছেন, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনা করে আরো পাথর আসলে তারা আটক জব্দ করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এখানকার পর্যটক যারা তারা বলছেন যে এই যে প্রশাসন এখন যে তৎপরতা চালাচ্ছে সেটি যদি প্রথম দিকে আসলে এই তৎপরতাতেই চালাতো তাহলে কিন্তু এই যে সাদা পাথর লুট হলো সেটি কিন্তু এই লুটপাট আসলে থামানো যেত। এবং প্রভাবশালী যে মহলটি রয়েছে সেটাই আসলে সবসময় সোচ্চার। এই প্রভাবশালী মহল বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করেও কিন্তু এই পাথর আসলে লুটপাটে অংশ নিয়েছিল। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আজকে সকালে একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো সব মিলিয়ে বলা চলে পাথর প্রতিস্থাপনের কাজ আসলে শুরু হয়েছে। নিশ্চয়ই ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে বহুল আলোচিত এবং সমালোচিত যে কর্মকাণ্ডটি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের যে লুট হওয়া পাথর সেটি আসলে প্রতিস্থাপনের কার্যক্রম চলছে। এবং আমরা এই মুহূর্তে সাদা পাথরের বুটিক মূল স্পটে আছি এবং এই মূল স্পটেই আসলে ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, সিলেটের সাদা পাথর পর্যটন স্পট থেকে আমাদের সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী
কামরুল ইসলাম মাহি। এবারে আবহাওয়া ও বন্যা পরিস্থিতি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশেই নদ নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চলে ঢুকছে পানি, দেখা দিয়েছে নদী ভাঙন। সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বাকিটা ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে লঘুচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সৈকতের শৈবাল পয়েন্ট, কলাতলি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হয়ে গেছে শত শত ঝাউগাছ। হুমকির মুখে ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা। নদী উত্তাল হওয়ায় দ্বীপ জেলা ভোলার 10টি অভ্যন্তরীণ রুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলা লক্ষ্মীপুর, দৌলত খান আলেকজান্ডার, বেতুয়া ঢাকা, তজুমুদ্দিন মনপুরা, হাতিয়া ঢাকা সহ গুরুত্বপূর্ণ রুটে 2 দিন ধরে চলাচল বন্ধ। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট, ফেরির চলাচলেও বিঘ্ন ঘটছে। লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা, আদিতমারী সদর উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত। ডুবে গেছে রাস্তাঘাট, সবজি, পাট ও রোপা আমন ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি গেটই খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বড় ধরনের বন্যার শঙ্কা দেখা দিয়েছে জেলায়। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে ফসলি জমি। মুন্সিগঞ্জের পদ্মা মেঘনা নদীর তীরবর্তী এলাকাতেও বেড়েছে নদীর পানি, বেড়েছে ভাঙনের ঝুঁকি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন এলাকা থেকে তিস্তা পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। সকালে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর 12টায় সর্বশেষ তাদের তথ্য মতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 থেকে 3 দিনে এইসব এলাকায় টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে, বিশেষ করে ভারতের গজলডোবা ব্যারেজ খুলে দেওয়াতে এসব এলাকায় পানি দ্রুত বৃদ্ধি ঘটছে আর কি। এটা প্রতি বছরেই এই ঘটনা ঘটছে। ভারতের গজলডোবা বাঁধ খুলে দিলেই তিস্তা তীরবর্তী, বিশেষ করে লালমনিরহাটের 4টি উপজেলা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলার ধরলা তীরবর্তী মানুষজনকে পানিতে ডুবতে হয়। এসব এলাকার রাস্তাঘাট, বিশেষ করে নিচু যে রাস্তা, সেগুলো ডুবে গেছে। মানুষজন বেশ ভোগান্তির মধ্যেই পড়েছে। ইতিমধ্যে 400 মেট্রিক টন চাউল বরাদ্দ করেছে এবং বেশ কিছু এলাকাও তারা ত্রাণ সরবরাহ শুরু করেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী হয়তোবা 2-1 দিনের মধ্যে আরও ভারী বৃষ্টিপাত হবে। আর এরকম যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে এসব অঞ্চলে বন্যা বেশ একটা দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা করছে। এই ছিল আমার কাছে তিস্তা তীরবর্তী এলাকার পানিবন্দী মানুষের দুর্দশার সর্বশেষ তথ্য। দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। তারাগঞ্জে গণপিটুনিতে 2 জনের মৃত্যুর মামলার 4 আসামি রিমান্ডে। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে 2 জনের নিহতের ঘটনায় গ্রেপ্তার 4 আসামির 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তারাগঞ্জ থানা পুলিশ আসামিদের 5 দিন করে রিমান্ড আবেদন করলে তারাগঞ্জ আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে 500 থেকে 700 জনকে অজ্ঞাতনামা আসামি করে তারাগঞ্জ থানায় মামলা করেন।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বুধবার রাতে তারাগঞ্জ থানার 2 এসআই সহ 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ। এবারে শিক্ষা প্রতিষ্ঠানের খবরাখবর। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি রয়েছি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে এখন দেখতে পাচ্ছেন যে হাসপাতালে লোকজন জড়ো হয়ে আছে এবং সামনের অংশ ফাঁকা। কিছুক্ষণ আগে এখানে ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল। এইখানেই যে শিক্ষার্থীরা এখানে আমরা গণ অনশন সকালেই তারা শুরু করেছিল। গণ অনশন শুরু করার এক পর্যায়ে এখানে যে হাসপাতালের কর্মচারীদের সাথে তাদের তর্ক বিতর্ক এবং পরে ধাওয়া পাল্টা দেওয়া এবং সেটি সংঘর্ষের রূপ নেয়। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সকালে তারা বৃষ্টির মধ্যেও তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবং তারা বলছে যে তাদের যে দায়িত্ব পালন করবে, যে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা তাদের নেই বললেই চলে। এ কারণে তারা এই কর্মবিরতি পালন করছে অনির্দিষ্টকালের জন্য এবং তারা বলছে তাদের দাবি আদায় না পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং এদিকে এই ঘটনার পর যে অনশনরত যে শিক্ষার্থীরা ছিল তারা এখান থেকে অন্যত্র সরে গিয়েছে এবং তারা এখন এই হাসপাতালের জরুরি বিভাগের হাসপাতালের যে প্রধান গেটের সামনে তারা নেই, তারা সড়কে অবস্থান নিয়েছে। এই ছিল আমার কাছে যে ইন্টার্ন ডক্টর কর্মসূচি পালন করছে তার সর্বশেষ। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম, দেখছেন দেশের খবর। স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে 3 শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজের 400 শিক্ষার্থী। কলেজের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। গাজীপুর রাস্তার শহীদ তাজউদ্দিন নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল থেকে 3 জন ইনস্ট্রাক্টরের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে দিয়েছেন। এর আগে তারা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন। আবেদন করার পরে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার কারণে গতকাল থেকে কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা দিয়েছে। তাদের দাবি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত 3 জন ইনস্ট্রাক্টর যারা এই শিক্ষা এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং এখানে একটি রাজনীতির বীজ বপন করছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি এই আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝখানে যারা নেতৃত্ব দিচ্ছেন। আমাদের 7 কার্য দিবসের মধ্যে তাজুল ইসলাম, মোখলেসুর রহমান, জামালউদ্দিন ভূঁইয়াকে আমাদের কলেজ থেকে বদলি করতে হবে। এটা ছিল আমাদের মেন দাবি 7 দিনের। এই দাবি যখন আমাদের 7 দিন অতিক্রান্ত হয়েছে, আমরা কোনো ফলাফল পাই নাই। আমরা 7 দিনে কোনো ফলাফল পাই না, আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাস আমরা পাচ্ছি না। তখন আমরা গতকাল থেকে আমাদের কর্মসূচি দিয়ে ফেলি। তারা জানিয়েছেন যে অধ্যক্ষের বরাবরে তারা আবেদন করেছিলেন, তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু তারা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের এই শিক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। যে কারণে তারা এই শাটডাউন দিয়েছে, কর্মসূচি আন্দোলন শাটডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং এই শিক্ষকদের 3 জনের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজের যে শিক্ষার্থীদের আন্দোলন তার সর্বশেষ খবর। বৈষম্য দূর করে সকল প্রাতিষ্ঠানিক সুবিধা এবং পোষ্য কোটা বহালের দাবিতে কর্মবিরতি অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে চালু রয়েছে ক্লাস ও পরীক্ষা। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নেন তারা। শিক্ষক ও কর্মচারী প্রতিনিধিরা জানান, 1977 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা চালু হয়। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে পাস মার্ক পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা। চলতি বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সুযোগ বাতিল করে।
সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। সিলেটে লুটের পাথরবাহী শতাধিক ট্রাক জব্দ, ফেলা হচ্ছে সাদা পাথর এলাকায়। বাড়ছে নদ নদীর পানি, আতঙ্কে নদী পাড়ের মানুষের। পোষ্য কোটার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ধর্মঘট। এবং তারাগঞ্জে গণপিটুনিতে দুজনের মৃত্যুর মামলার 4 আসামি রিমান্ডে। এ ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।